বেনজিরের দুর্নীতির আর কোনো শেষ নাই। দুর্নীতি হচ্ছে তো হচ্ছেই। বেনজিরের দুর্নীতি কমছে না। নতুন নতুন বাসাবাড়ি পাওয়া যাচ্ছে, নতুন নতুন রিসোর্ট পাওয়া যাচ্ছে, মৎস্য খামার পাওয়া যাচ্ছে, পোল্ট্রি খামার পাওয়া যাচ্ছে, বিদেশে বাড়ি পাওয়া যাচ্ছে, গাড়ি পাওয়া যাচ্ছে। একটা লোক এত সম্পদ করে কিভাবে ভাই? মানে এই 5টা বছর র্যাবের প্রধান ছিল, 2টা বছর আইজিপি ছিল, তার আগে মহানগর পুলিশ কমিশনার ছিল। কি পরিমাণ দুর্নীতি করেছে সবাই জানতো। ওই যে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজা নাম কি বলছিল জানেন? বলছিল যে আমি সবই জানতাম কিন্তু ভয়ে লিখিনি। তো এত ভয় পাইলে চলে নাকি? এখন যুগান্তরে আবার আজকে নতুন একটা খবর, সেটা হচ্ছে যে পাসপোর্ট করতে বেনজিরের নজিরবিহীন জালিয়াতি, মিথ্যা পরিচয় বিদেশ ভ্রমণ এবং বিদেশে সুযোগ নিতে বেসরকারি চাকরিজীবী পরিচয় পাসপোর্ট। মানে বেসরকারি চাকরিজীবী পরিচয় পাসপোর্ট নিলে বিদেশে সহজেই যাওয়া আসা করা যায়, অবৈধ সম্পদ করা যায়, নজরদারি কম থাকে। এখানে বলেছে যে দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার সম্পদের তথ্য প্রকাশ্যে আসায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবার এখন টক অব দ্য কান্ট্রি। পুলিশের দৌর্দণ্ড প্রতাপ কাজে লাগিয়ে সম্পত্তির পাহাড় গড়লেও পাসপোর্টে আড়াল করেছেন পুলিশের পরিচয়। মানে পাসপোর্ট কিন্তু পুলিশের পরিচয় নেয় নাই। একজন র্যাবের প্রধান বা একজন মহানগর পুলিশের প্রধান বা একজন পুলিশের প্রধান আইজিপি, তারা কিন্তু লাল পাসপোর্ট পায়, কূটনৈতিক পাসপোর্ট। এই কূটনৈতিক পাসপোর্টে কিন্তু ভিসা লাগে না, মানে অন অ্যারাইভাল ভিসা লাগে আর কি। যে কোনো দেশের এয়ারপোর্টে গেলে জিজ্ঞেস করে কয়দিন থাকবেন বলে, এতদিন তো ওখানে একটা সিল দিয়ে দেয়। বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছে নজিরবিহীন জালিয়াতির। নবায়নের সময় ধরা পড়লে আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর, চিঠি দেওয়া হয় র্যাব সদর দপ্তরে। মানে তিনি তখন র্যাবের প্রধান ছিলেন, কিন্তু অবৈধ প্রভাব খাটিয়ে সব ম্যানেজ করে নেন বেনজির। পাসপোর্ট অফিসে না গিয়ে নেন বিশেষ সুবিধা। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের আলোচিত 2 ভাই হারিস আহমেদ এবং তোফায়েল আহমেদের যে প্রক্রিয়ায় পাসপোর্ট করেছিলেন সেই একই কায়দায় পাসপোর্ট করেন বেনজির। যুগান্তরের অনুসন্ধানে তথ্যে জানা গিয়েছে সকল চাঞ্চল্যকর তথ্য। এই প্রসঙ্গে জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান যুগান্তরকে বলেন যে এটা ন্যাক্কারজনক প্রতারণা এবং জালিয়াতি। যারা জালিয়াতিপূর্ণ পাসপোর্ট, তারা তো বেনজির আহমেদকে চিনেন না এমন তো নয়। কাজেই 2 পক্ষের যোগ সাজস্যেই এটা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। তার মানে এতে বেনজির একা দায়ী না, এতে পাসপোর্ট কর্তৃপক্ষ দায়ী, বেনজিরও দায়ী। কারণ বেনজির তো আর মুখোশ পরে যায় না, তাই না? তাকে তো পাসপোর্ট অফিসের লোকরা চিনি। সুতরাং তারপরেও কেন দেওয়া হলো, এটা খতিয়ে দেখা প্রয়োজন। তিনি বলেন যে এখানে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, জালিয়াতি সহ বহুমাত্রিক অপরাধ সংঘটিত হয়েছে। পুলিশ হিসাবে তিনি অপরাধ নিয়ন্ত্রণের যে ট্রেনিং নিয়েছেন সেটাই তিনি অপরাধ করার কাজে ব্যবহার করেছেন। সরকারি কর্মকর্তারা অনুমোদন ছাড়া বিদেশ যেতে পারেন না। তার মানে দেখেন, সরকারি কর্মকর্তারা অনুমতি ছাড়া বিদেশ যেতে পারেন না। এটা এড়ানোর জন্য তিনি সরকারি চাকরি তথ্য গোপন করে সাধারণ হিসাবে পাসপোর্ট নিয়েছেন, যাতে তিনি মন চাইলেই সরকারের অনুমতি না নিয়ে গোপনে বিদেশ যেতে পারেন। কারণ বিদেশে কিন্তু তিনি প্রচুর গিয়েছেন আড়ালে আবডালে, কারণ তার অবৈধ সম্পত্তিগুলো দেখাশোনা করতে আর কি। এই সাধারণ মানুষ হিসাবে পাসপোর্ট নেওয়ার কারণ হচ্ছে যে বেসরকারি চাকরিজীবী হিসাবে তিনি যতটা সহজে বিদেশ ভ্রমণ, বিনিয়োগ এবং স্থায়ী বসবাসের সুযোগ পাবেন, সরকারি চাকরিজীবী পরিচয়ে অফিসিয়াল পাসপোর্ট করলে তিনি সেই সুযোগ পাবেন না। কাজেই বেনজিরের ভয়াবহ ধরনের অপরাধের পরিকল্পনা যে শুরু থেকেই ছিল সেটা বলাই বাহুল্য, এবং এতেই তার পরিচয় পাওয়া যায়। অনুসন্ধানে জানা যায় যে বেনজির তার পুরানো হাতের লেখা পাসপোর্ট নবায়নের আবেদন করেন 2010 সালের 11 অক্টোবর। রহস্যজনক কারণে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট না নিয়ে তিনি সাধারণ পাসপোর্ট নেন। এই সময় আসল পরিচয় আড়াল করে নিজেকে বেসরকারি চাকরিজীবী বলে পরিচয় দেন। আবেদন ফর্মে পেশা হিসাবে লিখেন প্রাইভেট সার্ভিস। নথি ঘেটে দেখা যায় যে 2010 সালের 14 অক্টোবর বেনজিরকে নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়া হয়, যার নাম্বার এত এত এত, এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ ছিল 2015 সালের 13 অক্টোবর। এবং মেয়াদ পূর্তির আগেই 2014 সালে ফের তিনি পাসপোর্ট নবায়নের আবেদন করেন, কিন্তু এবার যথারীতি নিজেকে বেসরকারি চাকরিজীবী বলে পরিচয় দেন। বেনজির যখন ঢাকা মহানগর পুলিশের কমিশনার, এমন গুরুত্বপূর্ণ পদে থেকেও তিনি অফিসিয়াল পাসপোর্ট নেননি। তার দ্বিতীয় দফায় নবায়নের পাসপোর্টের মেয়াদ ছিল 2019 সালের 17 সেপ্টেম্বর পর্যন্ত। পরে 2016 সালে তিনি ফের
পাসপোর্ট নবায়নের আবেদন জমা দেন। ওই সময় তিনি ছিলেন র্যাব মহাপরিচালক। এবারও যথারীতি তিনি বেসরকারি পাসপোর্টের আবেদন করেন, সেখানেও লেখা ছিল প্রাইভেট সার্ভিস। তখনই ধরা পড়ে তার তথ্য গোপন এবং জালিয়াতির ঘটনা। বেনজির নিজেও কিন্তু পাসপোর্ট অফিসে যান নাই, আবেদন ফর্ম নিয়ে আসেন তার ব্যক্তিগত কর্মকর্তারা। কিন্তু র্যাব মহাপরিচালকের বেসরকারি পাসপোর্ট দেখে সংশ্লিষ্ট পাসপোর্ট কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে বিষয়টি পাসপোর্ট অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালকের নজরে আনা হলে বেনজিরের আবেদনপত্র আটকে যায়। তখন বেনজিরকে বিভাগীয় অনাপত্তিপত্র দাখিল করতে বলা হয়। কিন্তু বেনজির এই অনাপত্তিপত্র দাখিল না করে তিনি পাসপোর্ট নবায়নের জন্য পাসপোর্টের মহাপরিচালককে হুমকি ধামকি দেওয়া শুরু করেন। সন্দেহজনক বিবেচনায় বেনজিরের বেসরকারি সাধারণ পাসপোর্ট গ্রহণের পক্ষে যথাযথ ব্যাখ্যা চেয়ে র্যাবের সদর দপ্তরে চিঠি দেয় পাসপোর্ট অধিদপ্তর। কিন্তু এতে কাজ হয়নি। 2016 সালের 15 ডিসেম্বর র্যাব সদর দপ্তর থেকে তার উদ্দেশ্য হাসিলের জন্য পক্ষে চিঠি দেওয়া হয়। চিঠি দেওয়া হয় যে বেনজিরকে পাসপোর্ট দেওয়ার জন্য পাসপোর্ট অফিসকে র্যাব সদর দপ্তর থেকে অনুরোধ করা হলো। কারণ বেনজির তো র্যাবের প্রধান, এটা তো বলবেই। র্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক আব্দুল জলিল মন্ডল অবিলম্বে বেনজির আহমেদের পাসপোর্ট প্রতিস্থাপনের অনুরোধ করে চিঠি দেন। এর 24 ঘন্টার মধ্যে বেনজিরকে পাসপোর্ট দিতে বাধ্য হয় পাসপোর্ট অধিদপ্তর। জানা গেছে 2020 সালে 30তম আইজিপি হিসাবে পুলিশ বাহিনীর প্রধান পদে দায়িত্ব নেন বেনজির। নিয়ম অনুযায়ী সিনিয়র সচিব পদমর্যাদার কর্মকর্তা হিসাবে তার কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার কথা, কিন্তু তিনি মর্যাদাপূর্ণ লাল পাসপোর্টও নেননি। আইজিপি হয়েও তিনি ফের বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেন। কিন্তু ততদিনে দেশে অত্যাধুনিক প্রযুক্তির ই পাসপোর্ট চালু হওয়ায় বেনজিরের আবেদন নিয়ে জটিলতা দেখা দেয়। সূত্র জানায় এই সময় বেনজির আহমেদ আশ্রয় নেন নজিরবিহীন প্রতারণার। দেখা গেছে আপনার এখন তো ওই যে ই পাসপোর্ট হয়েছে যে আঙ্গুলের ছাপ দিতে হয়, এখন বেনজিরের যে আঙ্গুলের ছাপ এটা তো আবার মিলা যাইব, কারণ এক জায়গায় তো আগে আঙ্গুলের ছাপ দেওয়া, তাই না? বেনজির আহমেদ বলেন যে তিনি চলাচলে অক্ষম, তিনি ডিসেবল, তিনি হাঁটতে পারেন না, তিনি বাসা থেকে বের হতে পারেন না। এই কারণে তিনি গুরুতর অসুস্থতার অজুহাত দেখিয়ে ডিআইপির মোবাইল ইউনিট চেয়ে পাঠান। মানে এইসব মোবাইল ইউনিটগুলো বাসায় বাসায় গিয়ে তারা তথ্য কালেকশন করে যারা খুবই অসুস্থ, ডিসেবল তাদের জন্য আর কি, বিশেষ করে যারা চিকিৎসার জন্য বাইরে যেতে চায় কিন্তু পাসপোর্ট করার জন্য আসলে এরকম লাইনে দাঁড়াতে পারতেছে না, তাদেরকে বাসায় নিয়ে এরকম করা হয়। পরে ওই ডিআইপির মোবাইল ইউনিট কর্মকর্তারা তার বাসায় গিয়ে ছবি তোলা, আঙ্গুলের ছাপ নেওয়া সহ সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করেন এবং অতি গোপনে করা হয় এসব কাজ। 2020 সালের 4 মার্চ তার আবেদনপত্র জমা হয়ে যায়। 1 জুন বেনজিরের নামে 10 বছর মেয়াদী ই পাসপোর্ট ইস্যু করা হয়। একই প্রক্রিয়ায় সাবেক সেনাপ্রধান আজিজের দুই ভাই হারিস এবং তোফেলেরও পাসপোর্ট করা হয়েছিল। বেনজির পাসপোর্টে মিথ্যা তথ্য দেওয়া ছাড়াও বেনজিরের পাসপোর্টে আরও কয়েকটি বড় ধরনের অনিয়ম হয়েছে। যেমন সরকারি চাকরিজীবীদের 5 বছরের বেশি মেয়াদের পাসপোর্ট দেওয়ার নিয়ম না থাকলেও তাকে দেওয়া হয়েছে 10 বছর মেয়াদি। এছাড়া পুলিশ প্রধানের মতো গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তার নামে সাধারণ পাসপোর্ট ইস্যুর আগে বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে জানানোর কথা থাকলেও তা মানা হয়নি। বিষয়টি কিন্তু প্রধানমন্ত্রীকে জানানো উচিত ছিল। পাসপোর্ট কর্মকর্তারা বলেন যে নিয়ম অনুযায়ী যে কোনো সরকারি চাকরিজীবী চাইলে অফিসিয়াল পাসপোর্টের বদলে সাধারণ পাসপোর্ট নিতে পারেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অনুমোদন বাধ্যতামূলক। পেশা হিসাবে সরকারি চাকরিজীবী কথাটি উল্লেখ থাকতে হবে যে তুমি পাসপোর্ট সাধারণ নিছো, সমস্যা নেই, অনুমোদন সাপেক্ষে, কিন্তু চাকরি কি, পেশা কি উল্লেখ করতে হবে যে তুমি পুলিশ প্রধান। সরকারি চাকরি করে কোনোভাবেই একে বেসরকারি চাকরি বা প্রাইভেট সার্ভিস উল্লেখ করার সুযোগ নেই। এছাড়া পুলিশ প্রধানের মতো দায়িত্বশীল পদে থেকে বেসরকারি চাকরিজীবী পরিচয়ে পাসপোর্ট নেওয়া রীতিমতো বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। সরকারি চাকরি করেও নানা কারণে অনেকে সাধারণ পাসপোর্ট নিয়ে থাকেন। এর একটি বড় কারণ হচ্ছে অন্য কোনো দেশের নাগরিকত্ব নেওয়ার সুবিধা নেওয়া, কারণ সরকারি পাসপোর্ট থাকলে অন্য কোনো দেশে বসবাস বা নাগরিকত্ব গ্রহণটা একটু জটিল। এছাড়া অফিসিয়াল পাসপোর্টধারীদের দেশের বাইরে যেতে হলেও বিশেষ আনুষ্ঠানিকতা পালন করতে হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ থেকে বহির্গমন সংক্রান্ত অনুমোদন নিতে হয়, কিন্তু বেসরকারি পাসপোর্টে এসব জটিলতা কম। তাছাড়া সাধারণ পাসপোর্টে বিদেশ গমন অনেকটাই বাধাহীন। নাম প্রকাশ অনিচ্ছুক এক পাসপোর্ট কর্মকর্তা বলেন যে পুলিশ প্রধান হয়েও বেনজিরের মর্যাদাপূর্ণ কূটনৈতিক পাসপোর্ট না নেওয়াটা অস্বাভাবিক। এর ভিন্ন কারণ থাকতে পারে, হয়তো ইতিমধ্যে তিনি ভিন্ন কোনো দেশের নাগরিকত্ব নিয়েছেন।
আমরা জানি আসলে যে বেনজির আহমেদ তুরস্কের নাগরিক, অলরেডি তিনি নাগরিকত্ব নিয়েছেন এবং তিনি সেখানেই বসবাস করার সিদ্ধান্ত নিয়েছেন। এই কারণে ইচ্ছা থাকলেও তিনি লাল পাসপোর্ট গ্রহণ করতে পারেননি। এছাড়া যে কোনো সময় দেশ থেকে সুযোগ খোলা রাখতে হয়তো তিনি সাধারণ পাসপোর্ট নেওয়াকেই নিরাপদ মনে করেছেন। আমরা জানি বেনজিরের তুরস্কে অনেক সম্পত্তি আছে, তিনি তুরস্কের অনেক জমি জমা কিনেছেন। তুরস্কে একটা নিয়ম আছে যেটা নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করলে, হয়তো কয়েক কোটি টাকা বিনিয়োগ করলে সেখানে নাগরিকত্ব পাওয়া যায়। তো ওইভাবে বিনিয়োগ করে বেনজির তো একটু আবার ওই আল্লাহওয়ালা ধার্মিক লোক, এজন্য তুরস্ক মুসলিম দেশ, সেজন্য তুরস্কে বেছে নিয়েছেন এবং সেখানে তিনি স্থায়ীভাবে বসতি গাড়বেন। তো দেখেন কি পরিমাণ নজিরবিহীন দুর্নীতি করেছে এই পাসপোর্টের ক্ষেত্রে। আমি আবার একটু বলি, 2010 সালের 11 অক্টোবর পাসপোর্ট নবায়ন করেন। এই নবায়নের সময় নিজেকে সরকারি চাকরিজীবী গোপন করে পরিচয় দেন প্রাইভেট সার্ভিস হিসাবে। তো এটা 10 সালের 14 অক্টোবর বের হয়ে আসে ওই মেশিন রিডেবল পাসপোর্ট আর কি। 2014 সালে ফের তিনি পাসপোর্টের জন্য আবেদন করেন। এবারও তিনি প্রাইভেট সার্ভিস পদে পরিচয় দেন, র্যাবের প্রধান পরিচয় গোপন রাখেন। 2016 সালে তিনি ফের পাসপোর্ট নবায়নের আবেদন করেন। এবারও তিনি র্যাবের মহাপরিচালক, এটা গোপন রেখে তিনি লিখেন যে প্রাইভেট সার্ভিস। 2020 সালের 4 মার্চ ই পাসপোর্টের জন্য আবেদন করলে বেনজির বলেন যে আমি অসুস্থ, তোমরা বাসায় আসো, আইসা আমার হাতের আঙ্গুলে ছাপ নেওয়া বাইয়া নাও। এটা করে তিনি পাসপোর্ট অফিসে যাওয়া এড়িয়ে যান এবং বাসায় যেই পাসপোর্ট অফিসের মোবাইল কর্মকর্তারা আসেন বাসায় গিয়ে ছবি তোলার জন্য, তাদেরকে ঘুষ দিয়ে বা ভয় দেখিয়ে তাদেরকে এটা গোপন রাখতে বাধ্য করেন। তো এই হচ্ছে কি অবস্থা। দুর্নীতির বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলতো, দুর্নীতির বরপুত্র, এরকম দুর্নীতি করা আমি আমার লাইফে আর দেখি নাই। পুলিশ প্রধান দেখছি, তবে এই বেনজিরের ব্যাপারে আমরা আগে থেকেই জানতাম। তার যেসব কথাবার্তা, উদ্ধত্তপূর্ণ আচার ব্যবহার, আমি বহু ভিডিও বানিয়েছি এই বেনজিরকে নিয়ে। আমি অন্তত 30-40টা ভিডিও বানিয়েছি। আমরা তো ভাই সোশ্যাল মিডিয়া, আমরা তো আর ওই বাংলাদেশের বড় মিডিয়ার মতো না যে আমরা ভয় চুপ থাকবো, তাই না? একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। বেনজিরের এইসব এত যে সম্পত্তি করছে জানতাম না, বাট আসলে সে দুর্নীতি করছে, সে মানুষ খুন করছে, গুম খুনের সঙ্গে জড়িত, এগুলো নিয়ে আমরা প্রচুর কথা বলছি। দুর্নীতি করছে এটাও বলছি, পার্টিকুলারলি কি করছে এটাও তো জানতে পারি নাই, এখন তো সবই জানলাম। এবং সীমাহীন কোনো সীমা নাই। তো দেখা যাক আসলে কিছু হয় কি না, নাকি আসলে সরকার এগুলো লোক দেখানোর জন্য করতেছে। তবে আমার মনে হয় লোক দেখানোর জন্য করতেছে, বাট তারপরেও সময়টা সময় বলে দিবে। ধন্যবাদ।